শহরের ব্যস্ততম এলাকার একটি নামকরা বেসরকারি ব্যাংক। সে ব্যাংকেরই একজন সিনিয়র কর্মকর্তা মুন। তার বয়স 30-এর কোঠা পেরিয়েছে। চেহারায় স্নিগ্ধতা, চোখে চাপা বিষাদের ছায়া। তার জীবন এখন দুটি ভাগে বিভক্ত, একটি ব্যাংকের কঠিন অঙ্ক আর অন্যটি তার বিধবা জীবনের নীরবতা। স্বামীর অকাল মৃত্যুতে তার জীবন থমকে গেল। সে নিজেকে সামলে নিয়েছে চাকরির কঠিন দায়িত্বে। এমনই এক কর্মব্যস্ত সকালে ব্যাংকের ভেতরে প্রবেশ করল নাহিদ। সদ্য ইউনিভার্সিটি পাশ করা এক তরুণ। তার চোখে স্বপ্ন, মনে তারুণ্যের চঞ্চলতা। একটি শিক্ষাবৃত্তির টাকা জমা দেওয়ার জন্য সে ব্যাংকে এসেছে। ভিড় ঠেলে সে যখন একটি কাউন্টারের সামনে দাঁড়ালো, তখনই তার চোখ স্থির হয়ে গেল দূর কাউন্টারে বসা এক নারীর উপর। সেই নারী মুন তখন অত্যন্ত মনোযোগ দিয়ে একজন গ্রাহকের সাথে কথা বলছিলেন। তার পরিপাটি শাড়ি, কপালের ছোট টিপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি সবকিছুই নাহিদকে যেন এক মুহূর্তেই আকর্ষণ করল। নাহিদের মনে হলো সে যেন এক স্নিগ্ধ শিল্পকর্ম দেখছে। অন্য কোনো নারীর প্রতি তার এমন তীব্র আকর্ষণ এর আগে হয়নি। ইস, যদি ওই কাউন্টারে যেতে পারতাম। নাহিদ মনে মনে বলল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সে বাধ্য হলো অন্য কাউন্টারে যেতে। তবে তার চোখ বারবার চলে যাচ্ছিল মুনের দিকে। কাজ শেষ হওয়ার পরেও নাহিদ সহজে ব্যাংক থেকে বের হতে পারল না। সে কফি শপের দিকে হেঁটে গেল, শুধু মুনের একবার কাছাকাছি থাকার জন্য। মুন তখন একটি জরুরি ফাইলের কাজ শেষ করে উঠে দাঁড়ালেন। তিনি ক্যাশ কাউন্টারে পার হয়ে করিডোর ধরে হেঁটে যাচ্ছিলেন। এক্সকিউজ মি ম্যাডাম। নাহিদের ডাকে মুন ঘুরে তাকালেন। তার চোখে মৃদু কৌতূহল। নাহিদ তার দিকে এগিয়ে গেল। কাছে আসতেই মুনের চেহারা স্নিগ্ধতা নাহিদকে আরও মুগ্ধ করল। তবে তার মুখে থাকা হালকা বিষাদের ছাপও নাহিদের চোখ এড়াল না। আপনি কি আমাকে কিছু বলছেন? নাহিদের বুক তখন ঢিপঢিপ করছে। সে নিজেকে সামলে নিল। হ্যাঁ ম্যাডাম, আসলে আমি এই প্রথম এই ব্রাঞ্চে এসেছি, তাই বুঝতে পারছি না ডিমান্ড ড্রাফটটা কোথায় জমা দিতে হবে। মুন একটি মৃদু হাসি দিয়ে তাকে পথ দেখালেন। সেই হাসিটা নাহিদের হৃদয়ে এক গভীর রেখা টেনে দিল। আপনি ওই কাউন্টারে গিয়ে জমা দিন, এরপরে সব ফর্মালিটি তারা বলে দিবে। ধন্যবাদ ম্যাডাম। আপনার নামটা কি জানতে পারি? নাহিদ সাহস করে জিজ্ঞেস করল। মুনের চোখে এবার সামান্য ভ্রু কুঁচকে গেল। তার মনে হলো ছেলেটি হয়তো একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। আমি এখানকার সিনিয়র অফিসার, আমার নাম মুন। আপনার যদি কোনো ব্যাংক সংক্রান্ত জরুরি প্রয়োজন হয় তাহলে আবার জিজ্ঞাসা করতে পারেন। মুন আর দাঁড়ালেন না, তিনি হেঁটে চলে গেলেন। নাহিদ মুগ্ধ চোখে তার চলে যাওয়া দেখল। তার মুখে তখন এক অদ্ভুত হাসি। তার মনে হলো আজ সে কেবল টাকা জমা দেয়নি, বরং তার হৃদয়ের সমস্ত ভালোবাসা যেন এই ব্যাংকেই জমা রেখে গেল। মুন, কি সুন্দর নাম। এই প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মুন ম্যাডাম। নাহিদ মনে মনে প্রতিজ্ঞা করল, যে কোনো উপায়ে হোক তাকে এই নারীর কাছাকাছি আসতে হবে, তার বিষাদের কারণ জানতে হবে। কিন্তু সে এও জানত এই পথটা খুব সহজ হবে না, কারণ মুন কেবল বয়সে তার বড় নয়, তার জীবনবোধ এবং অবস্থানও ছিল নাহিদের থেকে অনেক আলাদা। সেই দিন ব্যাংক থেকে বেরোনোর পর থেকে নাহিদের মাথায় কেবলই মুনের স্নিগ্ধ মুখখানায় ঘুরছিল। মুনের মৃদু হাসি, তার আত্মবিশ্বাসী চাহনি, সব কিছুই নাহিদকে এক নতুন স্বপ্নে বিভোর করে তুলেছিল। কিন্তু মুনকে নিজের মনের কথা বলা বা তার জীবনে প্রবেশ করা যে কত কঠিন সেটাও সে বুঝতে পারছিল। বিকেলে 3 বন্ধু, নাহিদ, দীপু, ফাহিম আর নিলয়, শহরের এক পরিচিত টি স্টলে আড্ডা দিতে বসল। আড্ডার মাঝখানেও নাহিদ ছিল অন্যমনস্ক। কিরে নাহিদ, আজ কি হলো তোর? কফি অর্ডার করেছিস, চুমুক দিচ্ছিস না কেন? তোর মনোযোগ কোথায়? মনে হচ্ছে কোনো জটিল অঙ্কের সমাধান করতে গিয়ে আটকেছিস, নাকি কোনো মেয়ে? হ্যাঁ রে, একটা মেয়ে। তবে শুধু মেয়ে নয়, একটা মানুষ যার কাছে আমি প্রথম দেখাতেই হেরে গেছি। বাহ, আমাদের নাহিদ তাহলে প্রেমে পড়েছে। কে সে লাকি গার্ল, বল আমাদের। সে লাকি গার্ল নয় রে, সে লাকি ম্যাডাম, নাম মুন। ম্যাডাম মানে তোদের ইউনিভার্সিটির প্রফেসর নাকি? আরে না, সে ব্যাংকে চাকরি করে, সিনিয়র অফিসার। আজ সকালে স্কলারশিপের টাকা জমা দিতে গিয়েছিলাম, তখনই তাকে প্রথম দেখলাম। ব্যাংকের অফিসার, তাতে কি? তুই তো আর ছোট ছেলে নস, প্রপোজ করলেই হলো। তোরা দেখিসনি তাকে? তার ব্যক্তিত্ব, তার গাম্ভীর্য, সে যেন এক অন্য গ্রহের মানুষ। আর তার চোখে এক গভীর বিষাদ আছে, যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমার মনে হচ্ছে তার জীবনে কোনো বড় ঝড় বয়ে গেছে। বিষাদ?
মানে বিধবা নাকি? দীপুর প্রশ্নে নাহিদের মুখ শুকিয়ে গেল। আমার মনে হয়, আমার কেন যেন মনে হচ্ছে সে বিবাহিত ছিল, বা হয়তো এখনও। আমার কাছে কোনো তথ্য নেই, শুধু তার চেহারায় এক গভীর শূন্যতা দেখেছি। নাহিদ, তুই একটা জটিল কেসে ফেসেছিস। ব্যাংকের সিনিয়র অফিসার মানে সে তোর চেয়ে অনেক বড় হবে, আর যদি বিধবা হয় তবে তো আরও কঠিন। তুই কি ভেবেছিস? আমি সব ভেবেছি, বয়সে বড় হোক বা তার জীবনে যাই ঘটুক, আমার অনুভূতি খাঁটি। আমি প্রথম দেখাতেই বুঝেছি এই মানুষটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমি তাকে ভালোবাসতে চাই, তার পাশে থাকতে চাই। বাহ, নাটকীয়তা। তাহলে প্ল্যান কি? কোনোভাবে তার জীবন সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে তো। সেটাই তো ভাবছি। আমি কাল আবার ওই ব্যাংকে যাব, কোনো একটা কাজের অজুহাতে তার সাথে কথা বলার চেষ্টা করব। তোর তো দেখি প্রেম নয়, গোয়েন্দাগিরি শুরু হয়ে গেল। শোন, ব্যাংকের চাকরিজীবীদের কাজ শেষ, একটা আড্ডা দেওয়া জায়গা থাকে, কোনোভাবে তাকে রুটির কফি শপ বা অন্য কোনো আড্ডার জায়গা খুঁজে বের কর। আর হ্যাঁ, তার সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো বাড়তি কথা বলতে যাস না। সে একজন পেশাদার নারী। হুট করে কোনো ইম্যাচিওর কথা বললে হয়তো তোকে এড়িয়ে যাবে। তোরা ঠিক বলেছিস, আমি সাবধানে এগোবো। তবে একটা জিনিস তোরা মনে রাখিস, আমি মনের জীবন থেকে সেই বিষাদটা মুছে দেবই। আমি জানি আমার এই ভালোবাসা এক নতুন শুরুর জন্ম দেবে। বন্ধুদের কাছ থেকে সাহস আর কিছু পরামর্শ নিয়ে নাহিদ বাড়ি ফিরল। পরদিন সকালে সে আবার সেই ব্যাংকের দিকে রওনা হলো। এবার তার উদ্দেশ্য কেবলই মুনকে দেখা। ব্যাংকে গিয়ে সে দেখল মুন তার কাউন্টারে নেই। নাহিদের মন খারাপ হয়ে গেল। সে রিসেপশনে গিয়ে জানতে চাইল, এক্সকিউজ মি, আমি মুন ম্যাডামের সাথে একটু দেখা করতে চাই। আমার একটা জরুরি ব্যাংক স্টেটমেন্টের সমস্যা ছিল। মুন ম্যাডাম আজ মিটিংয়ে আছেন, আপনি অন্য কোনো অফিসারের সাথে কথা বলুন। ইতস্তত করে। না, আসলে সমস্যাটা একটু জটিল। মুন ম্যাডামকেই দেখাতে হবে। তিনি কখন মিটিং থেকে ফিরবেন? রিসেপশনিস্ট তাকে অপেক্ষা করতে বলল। নাহিদ তখন ক্যাজুয়াল একটা চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর মুন মিটিং থেকে বেরিয়ে এলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু পেশাদারি গাম্ভীর্য বজায় ছিল। উঠে দাঁড়িয়ে, ম্যাডাম, আমার একটা জরুরি স্টেটমেন্টের সমস্যা ছিল। আপনি ছাড়া এটা অন্য কেউ ঠিক করতে পারবে না। মুন তার দিকে তাকালেন। চোখে কৌতূহল ছিল, কিন্তু এবার সামান্য বিরক্তিও ছিল। তিনি বুঝলেন এই ছেলেটি হয়তো ব্যাংক স্টেটমেন্টের সমস্যার চেয়ে অন্য কিছু নিয়ে বেশি আগ্রহী। স্টেটমেন্টের সমস্যা? ঠিক আছে, আপনি আমার অফিসে আসুন। নাহিদ জয়ীর হাসি হাসল। সে বুঝতে পারল প্রথম ধাপ সফল। মুন তাকে তার ছোট ব্যক্তিগত অফিসে নিয়ে গেলেন। দরজা বন্ধ হলো। নাহিদের হৃদস্পন্দন বেড়ে গেল। সে এখন তার স্বপ্নের মানুষের সাথে একান্তে। মুনের ব্যক্তিগত অফিসের পরিবেশ ছিল পরিচ্ছন্ন এবং শান্ত। দেয়ালে একটি সাদা কালো ছবি টানানো। তাতে একজন হাসি খুশি যুবককে দেখা যাচ্ছে, যার পাশে মুন দাঁড়িয়ে। নাহিদ ছবিটা দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল তার সন্দেহ হয়তো সত্যি। বসুন, আপনার স্টেটমেন্টের দিন। কি সমস্যা হয়েছে? মুন বেশ পেশাদার ভঙ্গিতে কথা বলেন। নাহিদ তার সামনে রাখা ফাইল থেকে একটি পুরনো স্টেটমেন্ট বের করে ধরল, যা আসলে কোনো সমস্যাই ছিল না, কেবলই একটি অজুহাত। ম্যাডাম দেখুন, এইখানে একটা লেনদেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে। টাকার অঙ্কটা ঠিক দেখাচ্ছে না। মুন চোখ কুঁচকে স্টেটমেন্টটা দেখলেন। দ্রুতই তিনি বুঝতে পারলেন এখানে কোনো সমস্যা নেই। এটা নিছকই একটি সাধারণ লেনদেন। দেখুন মিস্টার, আপনার নামটা? নাহিদ, আমার নাম নাহিদ। মিস্টার নাহিদ, এখানে কোনো সমস্যা নেই। অঙ্কটা সম্পূর্ণ ঠিক আছে। আপনি হয়তো বুঝতে ভুল করছেন। নাহিদ লজ্জা না পেয়ে হেসে উঠল। আমি দুঃখিত ম্যাডাম, আসলে আমার মাথাটা ইদানিং খুব গোলমাল করছে। আজ সকালেও জরুরি একটা ফাইল ভুল করে ফেলে এসেছি। নাহিদ চতুরতার সাথে প্রসঙ্গ পাল্টাতে চাইল, যাতে মুন বুঝতে পারেন যে তার মনোযোগ অন্যদিকে। মিস্টার নাহিদ, আপনি যদি সত্যিই ব্যস্ত থাকেন তাহলে আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। ব্যাংক সংক্রান্ত আপনার আর কোনো সমস্যা আছে কি? নিচের দিকে তাকিয়ে, আছে ম্যাডাম, ব্যক্তিগত একটা সমস্যা। মুনের ভ্রু এবার কুঁচকে গেল। তিনি বুঝতে পারলেন ছেলেটি বাড়াবাড়ি করছে। মিস্টার নাহিদ, এটা ব্যাংক, ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করার জায়গা এটা নয়। আপনার যদি কোনো জরুরি কাজ না থাকে তাহলে আপনি আসতে পারেন। আমার অনেক কাজ বাকি। ম্যাডাম, আমি জানি এটা ব্যাংক, কিন্তু আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই।
ছবিটা, যিনি পাশে দাঁড়িয়ে আছেন তিনি কি আপনার? নাহিদ সাহস করে দেওয়ালে টানানো ছবিটার দিকে ইঙ্গিত করলো। মনের মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। তার চোখে সেই চাপা বিষাদ যেন আরও গাঢ় হলো। মিস্টার নাহিদ, এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি যা সাহায্য করার দরকার ছিল তা করে দিয়েছি। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম, আমি আপনাকে সত্যি বলছি, আমি আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। আপনার চোখে যে বিষাদটা আছে সেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আপনার সম্পর্কে সব কিছু জানতে চাই। মনের চোখ এবার রাগে জলজল করলো। এটা কি ধরনের আচরণ মিস্টার নাহিদ? আপনি আমার জুনিয়র, আর আপনি একজন সিনিয়র অফিসারকে এভাবে ব্যক্তিগত প্রশ্ন করছেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার জীবনে কোনো পুরুষের জন্য জায়গা নেই। আমি একজন বিধবা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি যান। মনের কণ্ঠে ছিল স্পষ্ট প্রত্যাখ্যান এবং তিক্ততা। বিধবা শব্দটি নাহিদের কানে যেন বাজতে লাগলো। সে বুঝতে পারল তার সন্দেহ সত্যি ছিল। আমি দুঃখিত ম্যাডাম, আমি আপনাকে কষ্ট দিতে চাই, কিন্তু আপনার কষ্টটা আমাকে আর থাকতে দিচ্ছে না। আমি আপনার অতীতকে সম্মান করি, কিন্তু আমার অনুভূতিগুলো খাঁটি। আপনার অনুভূতি আপনার কাছে রাখুন, আর আমার কাছে ভবিষ্যতে এমন কোনো অজুহাত নিয়ে আসবেন না যার সাথে ব্যাংকের কাজের কোনো সম্পর্ক নেই। এবার আপনি আসুন। মন দৃঢ়ভাবে দরজা দেখালেন। নাহিদ আর সেখানে দাঁড়ালো না। তার চোখ তখনও মনের দিকে। সেই বিধবা শব্দটি তাকে দমাতে পারল না, বরং তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হলো। সে জানত তার মনকে জয় করার পথটা খুব দীর্ঘ এবং কাঁটাময়। মনের অফিস থেকে বিতাড়িত হয়ে নাহিদ বুঝতে পারল তার প্রেমের পথ কাঁটায় ভরা। মন শুধু বয়সে বড় নন, তিনি তার স্বামীর মৃত্যুতে এক কঠিন শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিধবা শব্দটি নাহিদের কানে বাজলেও মনের প্রতি তার আকর্ষণ এতটুকুও কমল না, বরং তার দুঃখ দূর করার এক নীরব প্রতিজ্ঞা তৈরি হলো নাহিদের মনে। এদিকে ব্যাংক থেকে ফিরে মন সরাসরি তার শ্বশুরবাড়ির দিকে রওনা হলেন। মনের স্বামী তন্ময় 2 বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেই শোকে মন নিজেকে কঠোরভাবে গুটিয়ে নিয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তার শ্বশুর আলিফ সাহেব এবং শাশুড়ি তনয়া খাতুনের কাছেই থাকেন। মন বাড়ি ফিরতেই তনয়া খাতুন এগিয়ে এলেন। আয় মা, তোর জন্য গরম চা আর তোর প্রিয় বিস্কুট রেখেছি। আজ তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। তনয়া খাতুনের কণ্ঠে ছিল মেয়ের প্রতি গভীর ভালোবাসা। সত্যি আলিফ সাহেব আর তনয়া খাতুন মনকে তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তন্ময়ের মৃত্যুর পর তারা দুজনেই মনকে আগলে রেখেছেন। না শাশুড়ি মা, আজ একটু কাজ বেশি ছিল। আলিফ সাহেব তখন পেপার পড়ছিলেন। তিনি চশমার ফাঁক দিয়ে মনের দিকে তাকালেন। শোনো মা, আমরা তোমাদের জীবনটা ভালোভাবে দেখেছি। দুজন দুজনকে কত ভালোবাসতিস। তন্ময় তো চলে গেল, কিন্তু এভাবে তুই একা থাকবি কেন? আলিফ সাহেবের কথায় মন থেমে গেল। তিনি বুঝতে পারলেন তারা আবার সেই প্রসঙ্গ তুলতে চলেছেন। তনয়া আর আমি আলোচনা করছিলাম, আমরা চাই না তুই এভাবে তোর জীবনটা নষ্ট করিস। তোর তো এখনো অনেক বয়স বাকি। হ্যাঁ মা, আমরা চাই তুই আবার বিয়ে কর, একটি ভালো ছেলে দেখে আবার সংসারটা শুরু কর। তন্ময় এটাই চাইতো। শাশুড়িমার এই কথায় মনের চেহারায় মুহূর্তেই রাগ ফুটে উঠল। তার চাপা বিষাদ যেন ক্ষোভে পরিণত হলো। তোমরা এটা কি বলছো শাশুড়ি মা? আমি কি তোমাদের মেয়ে নই? তন্ময়কে ভুলে গিয়ে আমি কিভাবে অন্য কারোর হতে পারবো? অন্য কারোর হাত ধরবো? আমি তোমাদের ছেলে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে ভাবতে পারি না। আমরা জানি মা, তুই তন্ময়কে খুব ভালোবাসিস, কিন্তু তোর জীবনের কথাটাও আমাদের ভাবতে হবে। এভাবে নিজেকে অন্ধকারে রাখিস না। তোমরা যদি আবার এই কথা তোলো, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর কোথাও চাকরি খুঁজবো। আমি এই বিষয়ে আর একটাও কথা শুনতে চাই না। মনের কণ্ঠে ছিল স্পষ্ট হুমকি আর গভীর আবেগ। তার শ্বশুর শাশুড়ি মনের এই রাগ দেখে নীরব হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন তাদের এই প্রচেষ্টা মনকে আরও বেশি কষ্ট দিচ্ছে। মন দ্রুত নিজের ঘরে চলে গেল। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছিল। দেওয়ালে টাঙানো তন্ময়ের হাসি মুখের ছবির দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, তুমি কি চাও আমি অন্য কারোর হই তন্ময়? তুমি কেন আমাকে একা রেখে গেলে? তোমার জায়গায় পৃথিবীতে আর কেউ নিতে পারবে না। মনের সেই শোক আর দৃঢ়তা কেবল নাহিদের জন্য নয়, তার নিজের শ্বশুর শাশুড়ির জন্যও ছিল এক কঠিন দেওয়াল। অন্যদিকে নাহিদ তখন তার বন্ধুদের সাথে নতুন পরিকল্পনা করছিল। সে জানত মনের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে হলে তার বাড়ির কাছাকাছি কোনো সূত্র খুঁজতে হবে। দীপু,
আমি জানি মুন ম্যাডাম এখন একজন বিধবা। এই তথ্যটা আমাকে আরও বেশি করে তার পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। তোর সাহস আছে মানতে হয়, কিন্তু তোকে তো সেই কোনো সুযোগ দিচ্ছে না। আমি হাল ছাড়ব না। আমি নিশ্চিত তার বাড়িতে কেউ না কেউ আছে যে তার জীবন সম্পর্কে তথ্য দিতে পারবে। আমি তার বাড়ি খুঁজে বের করব। মুনের ব্যক্তিগত জীবনের সেই দেওয়াল ভাঙতে নাহিদ এবার গোয়েন্দাগিরি শুরু করলো। সে জানত মুনের জীবনের সেই বিষাদ দূর করার জন্য তাকে কেবল প্রেমিক হিসেবে নয়, একজন বিশ্বাসী বন্ধু হিসেবেও পাশে দাঁড়াতে হবে। নাহিদের মন তখন স্থির। মুন ম্যাডামের প্রত্যাখ্যান তার ভালোবাসার আগুনকে আরও বাড়িয়ে দিয়েছে। সে বুঝতে পারল ব্যাংকের পেশাদার পরিবেশে মনকে জয় করা অসম্ভব। তাকে মনের জীবনের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করতে হবে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী সে মনের বাড়ি খুঁজে বের করার পরিকল্পনা করল। পরের কয়েকদিন নাহিদ প্রতিদিন সকালে ব্যাংকের কাছে অপেক্ষা করত। সে দেখল মুন একটি নির্দিষ্ট রুটে আসেন। একদিন বিকেলে অফিস শেষে মুন যখন ট্যাক্সিতে উঠলেন, নাহিদ দ্রুত একটি রিকশা নিয়ে তাকে অনুসরণ করল। দীপু আর ফাহিম দূর থেকে তাকে সাহস জোগাচ্ছিল। কিরে নাহিদ, রিস্কায় এত জোরে কেন যাচ্ছিস? মনে হচ্ছে কোনো হলিউড সিনেমায় চেসিং সিন চলছে। চুপ কর, তাকে হারাতে চাই না। শেষ পর্যন্ত রিকশাটি একটি অভিজাত এলাকার সামনে থামল। নাহিদ দেখল মুন একটি বড় গেট দিয়ে ভেতরে ঢুকলেন। গেটের বাইরে একটি নাম ফলক, যেখানে আলিফ সাহেবের নাম লেখা। নাহিদ নিশ্চিত হলো এটাই মুনের শ্বশুর বাড়ি। সে আর সেখানে দাঁড়ালো না। বাড়ির উল্টো দিকে একটি পার্কে গিয়ে সে অপেক্ষা করতে লাগলো। সে ভাবল পার্কে বসে থাকলে হয়তো মুনের সঙ্গে তার শ্বশুর শাশুড়ির আলাপচারিতা বা মুনের দৈনন্দিন জীবন সম্পর্কে কিছু জানা যাবে। পরদিন বিকেল থেকে নাহিদ রোজ ওই পার্কে আসা শুরু করলো। সে দেখল আলিফ সাহেব আর তনয়া খাতুন প্রায় প্রতিদিনই সন্ধ্যায় পার্কে হাঁটতে আসেন, কিন্তু মুনকে কোনোদিন হাঁটতে দেখা গেল না। একদিন আলিফ সাহেব যখন একা একটি বেঞ্চে বসে পেপার পড়ছিলেন, নাহিদ সুযোগটা নিল। সে ধীরে ধীরে আলিফ সাহেবের কাছে গিয়ে বসল। আঙ্কেল, কিছু মনে না করলে কি এই বেঞ্চে বসতে পারি? চশমা খুলে হ্যাঁ বাবা, বসো, কোনো অসুবিধা নেই। নাহিদ ইতস্তত করল, কিন্তু মনে সাহস সঞ্চার করে কথা বলল। আঙ্কেল, আপনাকে না কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আপনি কি ওই এলাকার ব্যাংকে যান? হেসে হ্যাঁ বাবা, আমার মেয়ে ওই ব্যাংকেই চাকরি করে, সিনিয়র অফিসার। প্রায় যাই তার কাজে সাহায্য করতে। আবেগের সাথে মুন ম্যাডাম, আমি তাকে চিনি। আমি ওই ব্রাঞ্চেরই একজন গ্রাহক। তিনি খুব ভালো মানুষ আর কাজের প্রতি খুব সিরিয়াস। আলিফ সাহেবের চোখ ঝলসে উঠল। তিনি বুঝলেন ছেলেটি মুনকে চেনে। তুমি ঠিকই বলছো বাবা, আমার মেয়েটা খুব ভালো, তবে তার জীবনটা বড়ই কঠিন। আমি শুনেছি তার স্বামীর কথা। হ্যাঁ বাবা, আমার ছেলে তন্ময় মাত্র 2 বছর আগে এক দুর্ঘটনায় চলে গেল। আমার মেয়েটা তারপর থেকে একদম চুপ হয়ে গেছে, নিজেকে আর কারো কাছে প্রকাশ করে না। আমি শুনেছি আঙ্কেল, আপনারা চান না তিনি আবার বিয়ে করুন। আলিফ সাহেব দীর্ঘশ্বাস পেলেন। চাই তো বটেই, সে তো আমার মেয়ের মতো। তার জীবন নষ্ট হয়ে যাক সেটা কি আমরা দেখতে পারি বলো? কিন্তু সে রাজি হয় না। আজও সে তন্ময়কে ভোলেনি বাবা। নাহিদ এই সুযোগে তার নিজের কথা বলল। আঙ্কেল, আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আমি মুন ম্যাডামকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। আমি জানি তার জীবনে সব কিছু জেনেও আমি তার পাশে দাঁড়াতে চাই। আলিফ সাহেব চমকে উঠলেন। তিনি এই তরুণের চোখে স্পষ্ট এক ভালোবাসার দৃঢ়তা দেখতে পেলেন। তুমি কি বলছো বাবা? তুমি জানো তার বয়স কত আর তার অতীতের কথা? জানি আঙ্কেল, কিন্তু ভালোবাসা তো কোনো বয়স বা অতীত দেখে হয় না। আমি তাকে সম্মান করি। আমি শুধু চাই তাকে সুখী করতে। আলিফ সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্নেহ ভরা গলায় বললেন, তোমার সাহস আছে বাবা, তবে এটা সহজ হবে না। মন খুব জেদি, তাকে রাজি করানো অসম্ভব। আঙ্কেল, আমি সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আপনি কি শুধু আমাকে একটা সুযোগ দেবেন? তাকে বাইরে কোথাও একবার কফি খাওয়ার জন্য বলতে পারবেন? আলিফ সাহেব হেসে উঠলেন। তোমার এই পাগলামো দেখে আমার ভালো লাগছে। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করে দেখব, কিন্তু তাকে রাজি করাতে পারলে সেটা তোমার ভাগ্য। আমার পক্ষ থেকে আমি বাধা দেব না। নাহিদ কৃতজ্ঞতায় আলিফ সাহেবের হাত ধরল। সে জানত সে মুনের শ্বশুরমশাইয়ের সমর্থন পেয়েছে। এবার তার আসল পরীক্ষা শুরু। আলিফ সাহেবের সমর্থন পেয়ে নাহিদ যেন নতুন জীবন পেল। তার মুখে হাসি, চোখে আত্মবিশ্বাসের ঝলক। সে জানত
মুনের শ্বশুরমশাই তার জীবনের কঠিন দেওয়াল ভাঙতে সাহায্য করবেন, কিন্তু সে দেওয়াল যে কতটা পুরু তা বুঝতে তার বেশি সময় লাগলো না। সেদিন সন্ধ্যায় আলিফ সাহেব বাড়ি ফিরে মুনকে কাছে ডাকলেন। মুন তখন নিজের ঘরে বসে অফিসের কিছু কাজ দেখছিলেন। না মুন, তোর সাথে দুটো কথা ছিল, খুবই জরুরি। বলুন বাবা, অফিসে কোনো কাগজপত্রের সমস্যা? না মা, এটা অফিসের কথা নয়, এটা তো জীবনের কথা। আজ পার্কে এক ছেলের সাথে আমার কথা হলো। ছেলেটা খুব ভালো, স্মার্ট, সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। মন বিরক্তি নিয়ে ফাইল থেকে মুখ তুলেন। তিনি বুঝতে পারলেন বাবা আবার সেই বিয়ের প্রসঙ্গ তুলছেন। শোন মা, সে তোকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। সে তোর অতীত, তোর অবস্থান জেনে শুনেও তোর পাশে থাকতে চায়। ছেলেটা তোকে খুব সম্মান করে। তার নাম নাহিদ। মনের চোখ মুহূর্তে কড়া হয়ে গেল। নাহিদ, সেই ব্যাংকের ছেলেটা যে তাকে ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করেছিল। কঠিন স্বরে, বাবা আপনি কি বলছেন এইসব? সেই ছেলেটা, সে আমার ব্যাংকের গ্রাহক। সে আমাকে এইভাবে ফলো করছে কেন? সে আমার অফিসে এসেও আমাকে বিরক্ত করছিল। আপনি তার সাথে কেন কথা বললেন? সে তোকে খুব ভালোবাসে মা। তার চোখ দেখে আমার মনে হয়েছে সে তোর জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। আবেগ আর রাগে কাঁপতে কাঁপতে, শান্তি? আমার শান্তি কেবল তন্ময়ের সাথে ছিল। আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আর কোনোদিন বিয়ে করব না। আর কোনো পুরুষের জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। মুন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে তখন রাগ আর কষ্টের জল গড়িয়ে পড়ছিল। সেই ছেলেটাকে আপনি বলে দেবেন সে যেন আর কোনোদিন আমার আশেপাশে না থাকে। ব্যাংকেও নয়, এখানেও নয়। আমি তাকে কোনো সুযোগ দেব না। তনয়া খাতুন ছুটে এলেন। মা, এভাবে রেগে যাচ্ছিস কেন? ছেলেটা তো কোনো দোষ করেনি। তোমরা কেন বুঝতে চাইছো না? আমার জীবনটা শুধু তন্ময়ের জন্য। আমি অন্য কারোর সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে শান্তিতে থাকতে দাও। মন দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আলিফ সাহেব আর তনয়া খাতুন অসহায়ভাবে একে অপরের দিকে তাকালেন। তারা মনের রাগ এবং তন্ময়ের প্রতি তার ভালোবাসার গভীরতা বুঝতে পারলেন। পরের দিন সকালে নাহিদ পার্কে এসে অপেক্ষা করছিল। আলিফ সাহেব এলেন বটে, কিন্তু তার মুখে ছিল বিষাদের ছাপ। আঙ্কেল, মুন ম্যাডাম রাজি হয়েছেন? দুঃখিত বাবা, মন কিছুতেই রাজি হচ্ছে না। সে খুব রেগে গেছে। তোমার কথা শোনার পর সে আরো বেশি জেদি হয়ে উঠেছে। সে স্পষ্ট বলে দিয়েছে আর কোনোদিনও যেন তার আশেপাশে না যাও। নাহিদের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের স্বপ্ন যেন এক লহমায় ভেঙে গেল। তিনি কি আমাকে একটা সুযোগও দেবেন না? না বাবা, তুমি আমার কথা শোনো। ওর জীবন থেকে সরে যাও। হয়তো এটাই তোমাদের দুজনের জন্য ভালো। তোমার জীবন পড়ে আছে, তুমি অন্য কাউকে খুঁজে নাও বাবা। আলিফ সাহেবের আন্তরিক পরামর্শ শুনে নাহিদের মন ভেঙে গেল। সে বুঝতে পারল মুনের জীবনের দেওয়াল এত সহজে ভাঙবে না। তার ভালোবাসা, তার আবেগ সবই মুনের কাছে এখন অর্থহীন। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, তবে আমি এখনও বিশ্বাস করি আমার ভালোবাসা খাঁটি। আমি তার জীবন থেকে সরে যাচ্ছি, কিন্তু আমি তাকে ভুলে যেতে পারবো না। আমি অপেক্ষা করব, দূর থেকে দেখব সে যেন সুখে থাকে। নাহিদ আর সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পার্ক থেকে বেরিয়ে গেল। তার মনে তখন গভীর যন্ত্রণা। প্রথম দেখাতেই তীব্র ভালোবাসা, আর মুহূর্তেই এমন কঠিন প্রত্যাখ্যান। এই অপ্রাপ্তির কষ্ট তাকে গ্রাস করতে লাগলো, কিন্তু তার মন থেকে মনের ছবিটা সে মুছে ফেলতে পারল না। সে জানতো দূর থেকে হলেও সে মনকে দেখবে, তার খবর রাখবে। এই নীরব ভালোবাসা এখন থেকে তার জীবনে নতুন অধ্যায়। নাহিদের প্রত্যাখ্যাত হওয়ার খবর তার বন্ধুদের কাছে পৌঁছালেও তার প্রতিজ্ঞা ছিল অটল। সে মনের জীবন থেকে সরে গেল বটে, কিন্তু তার মন থেকে এক মুহূর্তের জন্যও সরতে পারল না। সে এখন দূর থেকে মনের খবর রাখত। ব্যাংকে না গিয়েও বন্ধুদের মাধ্যমে সে মনের দৈনন্দিন জীবন সম্পর্কে জানার চেষ্টা করত। অন্যদিকে মনের জীবনে তখনও এক তীব্র শূন্যতা। নাহিদের আগ্রহ বা তার শ্বশুর শাশুড়ির পুনর্বিবাহের প্রস্তাব, কোনো কিছুই তার শোকের দেওয়াল ভাঙতে পারেনি। তন্ময়ের মৃত্যুর পর মনের ঘরটি যেন এক স্মৃতি স্তম্ভে পরিণত হয়েছে। দেয়ালে কেবল তন্ময়ের ছবি, আলমারিতে তার ব্যবহৃত জিনিসপত্র। সেই রাতে নাহিদের প্রত্যাখ্যানের খবর দেওয়ার পর মন ঘরের দরজা বন্ধ করে তন্ময়ের ছবির সামনে এসে দাঁড়ালেন। তার চোখে তখনও রাগ আর কষ্টের মিশ্রণ। তুমি কি খুশি তন্ময়? দেখেছো, সবাই আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে।
কেন রেখে গেলে আমাকে একা? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? মুন চোখ বন্ধ করলেন। তার কল্পনাতে তন্ময় যেন ছবির ফ্রেম ছেড়ে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তন্ময়ের মুখে সেই পুরনো হাসি, যা মুনের জীবনকে একসময় আলোকিত করেছিল। মন, তুমি কেন এমন করছো? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? আমি চাই তুমি সুখী হও। কান্না ভেজা কণ্ঠে, আমি কিভাবে সুখী হব তন্ময়? তোমাকে ছাড়া আমার জীবনটা যে অর্থহীন। তোমার স্মৃতি, তোমার ভালোবাসা, এগুলো ছাড়া আমি আর কিছুই চাই না। আমার স্মৃতিতে আটকে থেকো না মন। জীবন তো থেমে থাকার জন্য নয়। আমার ভালোবাসা তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে, আটকে থাকার জন্য নয়। তুমি এমনভাবে নিজেকে গুটিয়ে নিলে আমার কষ্ট হয়। সবাই আমাকে আবার বিয়ে করার কথা বলে। একজন অচেনা মানুষ যে আমাকে প্রথম দেখেই ভালোবাসে। তুমি কি চাও আমি তাকে গ্রহণ করি? তুমি কি চাও আমি তোমাকে ভুলে যাই? আমি চাই তুমি সেই মানুষকে গ্রহণ করো যে তোমাকে আমার মতোই ভালোবাসতে পারবে, যে তোমার জীবনে আলো ফিরিয়ে আনবে। আমার ভালোবাসা এমন নয় যে অন্য কারো আগমনে স্লাইন হবে, বরং তোমার নতুন সুখ দেখলে আমার আত্মা শান্তি পাবে। কাঁদতে কাঁদতে, আমি পারবো না তন্ময়। অন্য কারোর স্পর্শ, অন্য কারোর চোখে ভালোবাসা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমার শরীর, আমার মন, সবকিছু শুধু তোমার জন্য। তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি তোমার শেষ প্রেম নই মন, আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তোমার জীবনটা এখনো বাকি। সেই ছেলেটা নাহিদ, সে তোমার প্রতি খুব আন্তরিক। তুমি একবার তাকে সুযোগ দিয়ে দেখতে পারো। না, আমি পারবো না। তুমি চলে যাও তন্ময়, আমাকে একা থাকতে দাও। মুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যখন তিনি চোখ খুলেন, তন্ময় তখন আবার ছবি ফ্রেমে। মুনের হাতে তন্ময়ের একটা প্রিয় শার্ট। সেই শার্ট বুকে চেপে ধরে মুন ফিসফিস করে কেঁদে উঠলেন। আমি পারবো না তন্ময়, তোমার স্মৃতি নিয়েই আমি থাকবো। মুনের এই নীরব কথোপকথন ছিল তার শোকের গভীরতা এবং তার প্রতিজ্ঞার প্রমাণ। নাহিদের মতো তরুণ আর তার তীব্র প্রেম কোনো কিছুই এই দেওয়াল ভাঙতে পারছিল না। এদিকে নাহিদও দূর থেকে মুনের জীবন সম্পর্কে জানার জন্য নতুন পথ খুঁজছিল। সে জানতো মুনের কাছে সরাসরি যাওয়া সম্ভব নয়, তাই সে বন্ধুদের সাথে পরিকল্পনা করল অন্য কোনো উপায়ে মুনের কাছে পৌঁছানো যায় কিনা। ফাহিম, আমি জানি মুন ম্যাডামকে সরাসরি রাজি করানো সম্ভব নয়। আমাকে তার কাজের ক্ষেত্রে সাহায্য করতে হবে। কিভাবে? তুই তো আর ব্যাংকের কাজ বুঝিস না। আমি তাকে অন্য কোনোভাবে সাহায্য করব, তার জীবনের সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করব। আমাকে তার অফিসের ঠিকানা এবং প্রতিদিনের রুটিন জানতে হবে। নাহিদ তার বন্ধুদের দিয়ে নতুন এক অভিযানে নামল। তার লক্ষ্য একটাই, মুনের জীবনে প্রবেশ করা, সেই নীরব শোক আর বিষাদ দূর করা। তার ভালোবাসা ছিল দূর থেকে নীরব সেবা। মুনের কঠোর প্রত্যাখ্যানের পর নাহিদ সরে গেলেও তার প্রেম তখন এক অদ্ভুত পাগলামোর রূপ নিল। সে বুঝতে পারল মুনকে জয় করতে হলে প্রচলিত পদ্ধতির বাইরে যেতে হবে। তার ভালোবাসা এখন থেকে নীরব সেবা আর অপ্রচলিত পাগলামোর মাধ্যমে প্রকাশ পাবে। বন্ধুদের বারবার বারণ সত্ত্বেও নাহিদ তার পরিকল্পনা থেকে সরল না। দীপু, ফাহিম আর নিলয় তখন টি স্টলে বসেছিল। নাহিদ এসে বসতে দীপু জিজ্ঞেস করলো, কিরে নাহিদ, তোর মুন ম্যাডাম কি খবর? সব আশা ছেড়েছিস তো? আশা ছাড়িনি, তবে কৌশল বদলেছি। এখন থেকে আমি পাগলামো শুরু করব। পাগলামো মানে কি? তুই কি সারা রাত তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবি? না, আমি জানি না তার মন কিসে গলবে, কিন্তু আমি তাকে আমার উপস্থিতি অনুভব করাবো, তবে দূর থেকে। কি করতে চাচ্ছিস পরিষ্কার করে বল। তোর এই নীরব প্রেম দেখতে দেখতে আমরা বোর হয়ে যাচ্ছি। মুন ম্যাডামের অফিস হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাকে ওই জায়গাতেই তার মনোযোগ আকর্ষণ করতে হবে। আমি তার অফিসের সামনে একটা ফুল আর একটা কার্ড রেখে আসবো প্রতিদিন। প্রতিদিন? কিন্তু কেন? সে তো জানতেও পারবে না কে পাঠাচ্ছে। এটাই তো পাগলামো। কার্ডে কোনো নাম থাকবে না, শুধু থাকবে একটা ইতিবাচক বার্তা, যেমন আপনার হাসিটা খুব সুন্দর, অথবা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন। আমি চাই সে যেন অনুভব করে কেউ একজন তাকে নীরবে দেখছে এবং তার ভালো চাইছে। বন্ধুদের শত বারণ সত্ত্বেও নাহিদ পরের দিন থেকে তার পাগলামো শুরু করলো। প্রতিদিন সকালে মুন অফিসে পৌঁছানো ঠিক আগেই গেটের পাশে একটি সুন্দর তাজা ফুল আর হাতে লেখা একটি ছোট কার্ড রেখে আসতো নাহিদ। তারপর সে দ্রুত সেখান থেকে চলে যেত। প্রথম দিন মুন যখন ফুল আর কার্ড দেখলেন, তিনি অবাক হলেন। কার্ডে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল, আপনার বিষাদ কাটুক।
আজকের দিনটা আপনার জন্য শুভ হোক। মন চারিদিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। তিনি ফুলটা তুলে নিলেন, কিন্তু মনে কোনো বিশেষ আগ্রহ দেখালেন না। কিন্তু এই পাগলামোর যখন প্রতিদিনই চলতে থাকলো, মনের নীরব জীবন একটু একটু করে নড়ে উঠল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রতিদিন একটি করে তাজা ফুল আর একটি করে নতুন বার্তা। চতুর্থ দিনে কার্ডে লেখা ছিল, আপনার এই কঠোর পরিশ্রম অনুপ্রেরণা যোগায়, একটু চা বা কফি নিন। মন তখন তার সহকর্মীদের সাথে কথা বললেন। আপনারা কি কেউ দেখছেন প্রতিদিন সকালে কে ফুল আর কার্ড রেখে যাচ্ছে? না ম্যাডাম, আমরা তো কাউকে দেখিনি, মনে হচ্ছে কোনো গোপন ভক্ত। ম্যাডাম, কার্ডের লেখাগুলো কিন্তু খুবই ইতিবাচক, মনে হয় কেউ আপনার ভালো চায়। মন বাইরে কঠোরতা দেখালেও তার মনে তখন এক অদ্ভুত কৌতূহল। কে এই মানুষ যে এত নীরব সেবা করছে? তিনি নাহিদের কথা একবারও মনে করলেন না, কারণ তার কাছে নাহিদ ছিল কেবলই এক নাকচ করা আগ্রহ। একদিন সকালে তনয়া খাতুন ব্যাংক থেকে একটি কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন গেটের কাছে একটি ছেলে খুব দ্রুত একটি ফুল রেখে চলে যাচ্ছে। তিনি ছেলেটিকে ভালো করে চিনতে পারলেন না। আরে, এটা কি সেই ছেলেটা যার কথা আলিফ বলেছিলেন? নাহিদ? তনয়া খাতুন তখন আর কিছু বললে না। তিনি মনকে কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু তার মনে এক নতুন আশার সঞ্চার হলো। তিনি বুঝতে পারলেন ছেলেটা হয়তো সত্যিই মনকে ভালোবাসে। দশম দিনে মনের কৌতূহল চরমে উঠল। তিনি সকাল সকাল অফিসে এলেন। তিনি রিসেপশনিস্টকে বলে রাখলেন আজ যে ফুল রাখতে আসবে তাকে যেন জানানো হয়। সেই দিন নাহিদ যখন ফুল রাখতে এলো, রিসেপশনিস্ট তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই মনকে খবর দিলেন। মন দ্রুত তার অফিস থেকে বেরিয়েলেন। কয়টার ধরে হেঁটে এসে তিনি দেখলেন নাহিদ তার অফিসের গেটের কাছে একটি সাদা গোলাপ আর কার্ড রাখছে। নাহিদ তখন ফুল রেখে দ্রুত চলে যাচ্ছিল। দাঁড়ান মিস্টার নাহিদ। মনের ডাকে নাহিদ থমকে দাঁড়ালো। তার বুকে তখন আনন্দে ঢেউ। সে ধরা পড়েছে, কিন্তু তার উদ্দেশ্য সফল। পিছন ফিরে, ম্যাডাম, আপনি এখানে? আপনি এই কাজগুলো কেন করছেন? প্রতিদিন কে ফুল আর কার্ড পাঠাচ্ছে সেটা আমি জানতে চাইছিলাম। ফুল তো কেবলই ফুল ম্যাডাম, আর কার্ডে যা লেখা সেগুলো তো কেবলই আপনার জন্য শুভকামনা। আপনি স্পষ্ট করে বলুন, আপনি কেন আমার ব্যক্তিগত জীবনে এমন অযাচিত হস্তক্ষেপ করছেন? আমি আপনাকে অনুরোধ করেছিলাম আমার থেকে দূরে থাকতে। আমি দূরে ছিলাম ম্যাডাম, কিন্তু আমার মন দূরে ছিল না। আপনি আমাকে ভালোবাসুন বা না বাসুন, আমার পাগলামো তার বন্ধ হবে না। আমি কেবল আপনার বিষাদ দূর করতে চেয়েছি, আপনার হাসি দেখার জন্য। মনের কঠোরতা আর বজায় রইল না। তিনি বুঝতে পারলেন নাহিদের এই পাগলামো কোনো ছেলে মানুষই নয়, এটি তার গভীর ভালোবাসা। তিনি আর কিছু বললেন না, কেবল নীরবে ফুল আর কার্ডটা তুলে নিলেন। মনের মুখে তখন রাগ নয়, ছিল এক ধরনের অভিভূত হওয়ার ছাপ। এই প্রথম তিনি নাহিদের পাগলামোকে মেনে নিলেন। নাহিদের পাগলামো মনের জীবনে এক নীরব পরিবর্তন আনছিল। প্রতিদিনের সেই ফুল আর ইতিবাচক বার্তা মনের কঠোর দেওয়ালকে ধীরে ধীরে নরম করতে শুরু করেছিল। তিনি আর ফুলগুলো ফেলে দিতেন না, বরং নিজের ড্রেসকে রাখতেন। তিনি বুঝতে পারছিলেন এই তরুণ তাকে গভীরভাবে ভালোবাসে এবং তার ভালোবাসা কোনো শর্তের দাস নয়। অন্যদিকে নাহিদের বাবা নাহিম খান ছিলেন শহরের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তার ছেলের সব খবর রাখতেন, বিশেষ করে তার বন্ধুদের মাধ্যমে। যখন তিনি জানতে পারলেন যে তার ছেলে এক বিধবা বয়সে বড় ব্যাংক অফিসার মুনকে নিয়ে এমন পাগলামো করেছে, তখন তিনি ক্ষুব্ধ হলেন। দীপু, ফাহিম, আমার ছেলের এসব কিসের পাগলামো? এক বিধবা চাকরিজীবী নারীর পেছনে কেন ঘুরছে সে? আমার ছেলের জন্য কি মেয়ের অভাব? দীপু আর ফাহিম ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল নাহিদের বাবা বিষয়টি সহজভাবে নিচ্ছেন না। আঙ্কেল, নাহিদ তো ওকে সত্যিই ভালোবাসে, আর সে তো সব জেনেই ওকে পছন্দ করেছে। ভালোবাসা? নাহিম খানের ছেলের ভালোবাসা এত সস্তা নয়। আমি তাকে তার যোগ্য জায়গায় দেখতে চাই। ওই সাধারণ মেয়েটিকে তার জীবন থেকে সরাতে হবে। নাহিম খান তার প্রভাব খাটিয়ে দ্রুত মুনের এবং তার শ্বশুরবাড়ির ঠিকানা জেনে নিলেন। তিনি মনে মনে স্থির করলেন এই সম্পর্ক দ্রুত ভেঙে দিতে হবে, যাতে তার সম্মানহানি না হয়। তিনি জানতেন সরাসরি নাহিদকে বোঝালে সে শুনবে না, তাই মুনকেই ভয় দেখিয়ে এই সম্পর্ক থেকে দূরে সরাতে হবে। সেদিন সন্ধ্যায় মুনের বাড়িতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মুন তখনও অফিস থেকে ফেরেনি। আলিফ সাহেব আর তনয়া খাতুন তখন বারান্দায় বসে গল্প করছিলেন। হঠাৎই নাহিম খানের পাঠানো কয়েকজন লোক তাদের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাদের মুখ ছিল মুখোশ দিয়ে ঢাকা, হাতে ছিল লাঠি। ভয়ে চিৎকার করে,
আপনারা কারা? কি চান? সাহস করে এই 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 তোমরা এই বাড়িতে ঢুকছো কেন? তোমরা এই বাড়িতে কেন ঢুকছো? কি তোমাদের উদ্দেশ্য? লোকগুলো নেতা এক রুক্ষ চেহারা লোক আলিফ সাহেবের দিকে তাকালো। আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের এই পুত্রবধূকে সাবধান করে দেওয়া। সে যেন আমাদের নাহিদকে ছেড়ে দেয়, নয়তো ফল ভালো হবে না। আপনারা নাহিদের লোক? এটা কি ধরনের ব্যবহার? নাহিদ যদি আমার মেয়েকে ভালোবাসে তাতে আপনাদের সমস্যা কি? নাহিম খানের ছেলের সাথে এক বিধবা মেয়ের সম্পর্ক আমাদের সমাজ মেনে নেবে না। তাকে বলবেন যেন সে দ্রুত নাহিদকে ভুলে যায়, আর যদি না শোনে তাহলে। লোকটি হুমকি দিয়ে লাঠি উঁচু করলো। তারা এরপর বাড়ির জিনিসপত্র ভাঙচুর শুরু করলো। তনয়া খাতুন ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন। আলিফ সাহেব সাহসে ভর করে বাধা দিতে চাইলেন, কিন্তু লোকগুলোর সাথে পেরে উঠলেন না। কিছু ভাঙচুর করে হুমকি দিয়ে তারা দ্রুত সেখান থেকে চলে গেল। মুন অফিস থেকে ফিরে বাড়ির এমন অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন। তার শ্বশুর শাশুড়ির চোখে মুখে তখনও ভয়ের ছাপ। তনয়া খাতুন কাঁদতে কাঁদতে সব বলল। মা মুন, সব তোর জন্যেই। এই নাহিদের বাবা আমাদের সর্বনাশ করতে এসেছে। তুই কেন ছেলেটাকে তোর জীবন থেকে সরাচ্ছিস না? তারা খুব খারাপ লোক ছিল মা। তোরা নাহিদের সম্পর্ক মেনে নিতে পারছে না, তারা হুমকি দিয়ে গেছে। মুনের সব রাগ মুহূর্তে যেন এক কঠিন প্রতিজ্ঞায় পরিণত হলো। এই প্রথম তার মনে নাহিদের প্রতি কোনো রাগ বা বিরক্তি এলো না, বরং এক ধরনের চিন্তা জন্ম নিল। সে বুঝতে পারল নাহিদ এক প্রভাবশালী পরিবারের ছেলে এবং তার সাথে সম্পর্কে জড়ালে তার নিজের এবং তার শ্বশুরবাড়ির নিরাপত্তা বিঘ্নিত হবে। আপনারা চিন্তা করবেন না বাবা, আমি সব সামলে নেব। মুন দ্রুত তার মোবাইল নিল। সে জানতো এই মুহূর্তে নাহিদকে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা জানাতে হবে। তার নিজের নিরাপত্তা আর তার শ্বশুর শাশুড়ির শান্তি, এটাই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাহিদের সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়, তা সে কঠিনভাবে বুঝে গেল। নাহিম খানের লোকেরা যখন মুনের বাড়িতে হামলা করলো, সেই মুহূর্তটা মুনের জীবনে এক মোড় ঘুরিয়ে দিল। এই আঘাত শুধু তার বাড়ির জিনিসপত্রের ক্ষতি করেনি, তার হৃদয়ের ভেতরে সেই নরম হয়ে আসা দেওয়ালটিকে মুহূর্তের মধ্যে কঠিন করে তুলল। নাহিদের প্রতি তার যেটুকু দুর্বলতা তৈরি হচ্ছিল তা দ্রুতই বিলীন হয়ে গেল এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে। তার কাছে এখন সবচেয়ে বড় সত্য তার শ্বশুর শাশুড়ির নিরাপত্তা। মুন দ্রুত তার শ্বশুর আলিফ সাহেব আর শাশুড়ি তনয়া খাতুনকে শান্ত করলেন। তাদের চোখে ছিল আতঙ্ক, আর মনের মনে ছিল প্রতিশোধ নয়, বরং এক কঠিন সিদ্ধান্ত। বাবা মা, তোমরা শান্ত হও, আমি সব ব্যবস্থা করছি। তোমাদের এইভাবে বিপদে ফেলতে আমি আর রাজি নই। মা, আমরা কি করব? নাহিম খানের নাম শুনেছিস? তিনি শহরের সবচেয়ে প্রভাবশালী লোক। আমরা ওনার সাথে কিভাবে লড়বো? মুন, তুমি তোমার চাকরি থেকে দূরে চলে যাও। আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। নাহিদের সাথে আর কোনো সম্পর্ক রেখো না। আমি আপনাদের একা ছেড়ে কোথাও যাব না বাবা। আপনারা আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মুন তখন দ্রুত তার ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেন। তিনি সেখানে তার ব্যক্তিগত সমস্যার কথা খুলে বলেন এবং জরুরি ভিত্তিতে শহর ছেড়ে দূরে অন্য কোনো ব্রাঞ্চে বদলির আবেদন করলেন। মুনের দক্ষতা আর জরুরি পরিস্থিতি বিবেচনা করে ব্যাংক কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করল। সেই রাতে মুন তার শ্বশুর শাশুড়িকে প্রস্তুত হতে বললেন। বাবা মা, আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি এক্ষুনি। আমি অন্য একটি শহরে বদলি হয়ে গেছি। এত দ্রুত? আমাদের জিনিসপত্র? কিছু নেওয়ার দরকার নেই, শুধু জরুরি কিছু জিনিসপত্র আর কাগজপত্র নিয়ে নাও। জীবন আর নিরাপত্তা সবচেয়ে দামি। এখনকার সব কিছু ব্যবস্থা আমি করব। আলিফ সাহেব মুনের চোখে এক নতুন দৃঢ়তা দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে মুনের সিদ্ধান্তই তাদের জন্য সেরা। তারা কোনো প্রশ্ন না করে মুনের কথায় রাজি হলেন। তন্ময়ের স্মৃতি আর তন্ময়ের পরিবারের নিরাপত্তা, এই দুটোর মধ্যে মুন দ্বিতীয়টাকে বেছে নিলেন। এদিকে নাহিদ তার বন্ধুদের কাছ থেকে খবর পেল যে মুনের বাড়িতে কোনো ঝামেলা হয়েছে। সে অস্থির হয়ে মুনের বাড়িতে যাওয়ার জন্য ছুটল, কিন্তু তার বন্ধুরা তাকে আটকে দিল। নাহিদ, যাস না, তোর বাবা এই ঝামেলা করেছে, তুই গেলে হয়তো আরও বিপদ হবে। আমার জন্য মুন ম্যাডাম আর তার পরিবার বিপদে পড়বে, আর আমি চুপ করে থাকবো? তুই এখন গেলে শুধু তোর বাবাকে আরও রাগিয়ে দিবি। আমাদের হাতে কোনো প্রমাণ নেই। নাহিদ বন্ধুদের বাধা সত্ত্বেও মুনের বাড়ির দিকে রওনা হলো, কিন্তু যখন সে মুনের বাড়ির কাছে পৌঁছালো তখন রাত প্রায় 2টো। সে দেখলো মুনের বাড়ির গেট খোলা, ভেতরে আলো জ্বলছে, তবে একটা অদ্ভুত নীরবতা। ভাঙা জিনিসপত্র দেখে নাহিদের বুক কেঁপে উঠল। নিজে নিজেই, আমার জন্য এসব হয়েছে, আমার পাগলামোর জন্য। নাহিদ গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে দেখল
আলিফ সাহেব আর তনয়া খাতুন একটি ট্যাক্সিতে উঠছেন, আর মুন তাদের পাশে দাঁড়িয়ে ট্যাক্সির দরজা বন্ধ করছেন। মুনের চোখে তখন রাজ্যের ক্লান্তি আর একরাশ শূন্যতা। মুন ম্যাডাম। নাহিদের ডাকে মুন থমকে দাঁড়ালেন। তিনি দ্রুত তাকালেন। নাহিদকে দেখে তার মুখে কোনো ভাবান্তর হলো না, কেবল এক শীতল স্ত্রীর দৃষ্টি। আপনি কোথায় যাচ্ছেন? কি হয়েছে আপনাদের? ঠান্ডা ও স্পষ্ট স্বরে, মিস্টার নাহিদ, আপনি আমার জীবন থেকে দূরে থাকুন। আমার বাবা আমাদের বাড়িতে হামলা করেছেন। আপনার পাগলামোর জন্য আজ আমাকে আর আমার পরিবারকে শহর ছাড়তে হচ্ছে। আমি দুঃখিত ম্যাডাম, আমি জানতাম না। আমি আপনার জন্য লড়ব। লড়তে হবে না, আমি লড়তে চাই না। আমি আপনার মতো প্রভাবশালী বাবার ছেলের সাথে সম্পর্ক রাখতে পারবো না। আপনার পাগলামো আমার শান্তি নষ্ট করেছে। আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মুন দ্রুত ট্যাক্সিতে উঠলেন। তিনি এক মুহূর্তও সময় নষ্ট করলেন না। ট্যাক্সি চলতে শুরু করলো। নাহিদ পাগলের মতো দৌড়ে ট্যাক্সির পিছু নিল। মুন ম্যাডাম প্লিজ, আমার কথা শুনুন। আমি আপনাকে ভালোবাসি। কিন্তু মুন একবারও পিছনে ফিরে তাকালেন না। তার চোখে তখন শুধু একটাই চিন্তা, নিজের আর শ্বশুর শাশুড়ির নিরাপত্তা। নাহিদের ভালোবাসার আবেগ তার এই কঠিন সিদ্ধান্তের সামনে হার মানল। নাহিদ রাস্তায় থমকে দাঁড়ালো। তার ট্যাক্সি তখন দূরে শহরের আধারে মিলিয়ে যাচ্ছে। তার চোখে তখন ভালোবাসার প্রত্যাখ্যান নয়, বরং এক ভয়াবহ ব্যর্থতার যন্ত্রণা। মুনের কঠোর প্রত্যাখ্যান আর তার চোখের সামনে শহর ছেড়ে চলে যাওয়া নাহিদের হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করলো। তার পাগলামো তখন আর প্রেম নিবেদনের কৌশল রইল না, তা পরিণত হলো সত্যিকারের উন্মাদনায়। যে মনকে সে ভালোবাসত, সেই মনই তাকে নিজের জীবন থেকে নির্মমভাবে মুছে ফেলল। আর এর জন্য দায়ী ছিল নাহিদের বাবার ক্ষমতা আর নিজের অপরিণামদর্শিতা। ট্যাক্সি চলে যাওয়ার পর নাহিদ বহুক্ষণ সেই জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে রইল। সে তার ভালোবাসার পরাজয় মেনে নিতে পারছিল না। তার মনে হলো তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত প্রতিজ্ঞা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। চিৎকার করে, না মন, তুমি এমন করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য কেন তুমি চলে গেলে? তার চিৎকার রাতের নীরবতাকে ভেদ করলো বটে, কিন্তু মুনের কানে তার পৌঁছলো না। সেই রাত থেকে নাহিদের জীবনে এক ভয়াবহ পরিবর্তন হলো। সে আর স্বাভাবিক থাকতে পারল না। তার ঘুম কমে গেল, খাওয়া দাওয়া ছেড়ে দিল। সে কেবলই মুনের নাম জপ করতে শুরু করলো। নাহিম খান যখন জানতে পারলেন তার ছেলের এমন অবস্থা, তখন তিনি চিন্তিত হলেন। তার ক্ষমতা আর অর্থ থাকলেও ছেলের মনের শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা তার ছিল না। নাহিদ, তোর কি হয়েছে? তুই কেন এমন করছিস? তোর জন্য আমি আরো ভালো মেয়ে খুঁজে দেব। ফাঁকা চোখে তাকিয়ে, বাবা, তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছো। তুমি আমার মনকে তাড়িয়ে দিয়েছো। আমার মন কোথায়? সে কি তার কাজে চলে গেছে? তাকে ফিরিয়ে আনো বাবা। নাহিম খান ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নাহিদ কেবলই এক ঘোরের মধ্যে ছিল। সে প্রতিদিন সকালে মুনের অফিসের গেটের কাছে যেত, ফুল হাতে। মুন নেই জেনেও সে সেখানে ফুল রেখে আসতো। মুন ম্যাডাম, আপনার আজ দিনটা শুভ হোক। আপনার হাসিটা খুব সুন্দর। দেখুন, আমি আপনার জন্য ফুল এনেছি। ব্যাংকের কর্মচারীরা নাহিদের এই অবস্থা থেকে ভয় পেত। তারা জানতে পেরেছিল এই ছেলেটি সেই পাগলামো করত। দীপু, ফাহিম আর নিলয় তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু নাহিদ তাদের কথা শুনত না। নাহিদ, চল এখান থেকে। সে তো চলে গেছে, তুই এমন করিস না। সে যায়নি দীপু, সে আমার উপর রাগ করেছে। সে ফিরে আসবে, আমাকে দেখতে আসবে। আমি অপেক্ষা করব। একদিন নাহিদ মুনের শ্বশুরবাড়ি গেল। বাড়িটা তখন তালা দেওয়া। সে দরজা ধাক্কাতে লাগলো এবং তন্ময়ের নাম ধরে চিৎকার করতে লাগলো। তন্ময়, তন্ময়, তুমি কেন তোমার স্ত্রীকে একা রেখে গেলে? তোমার মনকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তাকে ভালোবাসি। তার এই পাগলামো দেখে এলাকার লোক জড়ো হলো। নাহিম খান বাধ্য হলেন মনোবিদদের সাহায্য নিতে। নাহিদকে শেষ পর্যন্ত জোর করে হাসপাতালে ভর্তি করতে হলো। কিন্তু হাসপাতালে বদ্ধ ঘরে নাহিদ কেবলই মুনের নাম জপ করত। সে জানত তার ভালোবাসা খাঁটি ছিল, কিন্তু তার প্রকাশের ভুল আর তার বাবার ক্ষমতা সেই ভালোবাসাকে ধ্বংস করে দিয়েছে। হাসপাতালে শুয়ে নাহিদ প্রায় একা একা মুনের সাথে কাল্পনিক কথোপকথন করত। মন, কেন এমন করলে? আমার ভালোবাসায় কি কোনো খুঁত ছিল? তার কল্পনাতে মুন তার পাশে এসে বসত। তোমার ভালোবাসা খাঁটি ছিল নাহিদ, কিন্তু তোমার বাবার ক্ষমতা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি চাইনি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। আমার জীবন তো এমনিতেই
নষ্ট হয়ে গেল মন। তোমাকে ছাড়া আমার আর কোনো জীবন নেই। নাহিদের এই উন্মাদনা ছিল তার অপ্রাপ্ত প্রেমের করুণ পরিণতি। ভালোবাসা, আবেগ আর ক্ষমতার দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী হলো মনের নিরাপত্তা আর নীরব শোক। আর নাহিদের জীবন রইল এক হারানো প্রেমের অতল গভীরে। নাহিদের মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মন থেকে সে মনকে এক মুহূর্তের জন্য মুছতে পারেনি। তার বাবা নাহিম খান এই অবস্থা থেকে দ্রুত তার চিকিৎসা করাচ্ছিলেন। তিনি স্থির করলেন নাহিদকে নতুন করে জীবন শুরু করতে হবে, আর একমাত্র উপায় হলো বিয়ে। নাহিম খান তার সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শহরের এক উচ্চবিত্ত এবং প্রভাবশালী পরিবারের মেয়ে আরশির সাথে নাহিদের বিয়ে ঠিক করলেন। আরশি ছিল আধুনিক, সুন্দরী এবং উচ্চাকাঙ্ক্ষী। তার পরিবার মনে করল নাহিম খানের ছেলের সাথে বিয়ে হলে তাদের সামাজিক অবস্থান আরও মজবুত হবে। বিয়ের সব আয়োজন চূড়ান্ত। নাহিদ যদিও শারীরিকভাবে সুস্থ, কিন্তু তার মন তবুও মনের স্থিতিতে আচ্ছন্ন। সে আরশির সাথে স্বাভাবিক আচরণ করত বটে, কিন্তু তার চোখে সেই প্রেমের উন্মাদনা ছিল না। তার কাছে এই বিয়ে ছিল কেবলই এক সামাজিক দায়বদ্ধতা, যা তার বাবা চাপিয়ে দিয়েছেন। নিজে নিজে ফিসফিস করে, মন তুমি কোথায়? আমাকে কেন অন্য কারো হতে বলছো? আমি তো শুধু তোমারই। বিয়ে দিন চারিদিকে ছলমলে আলো, সানায়ের সুর আর অতিথিদের কোলাহল। নাহিদ তখন সেজেগুজে বরের বেশে বসে আছে। তার পাশে দীপু, ফাহিম আর নিলয়। তারা বন্ধুকে শান্ত রাখার চেষ্টা করছিল। কিরে নাহিদ, চুপ করে আসছিস কেন? আজ তোর বিয়ে। আমার বিয়ে নয় দীপু, এটা আমার বাবার বিয়ে। আমার বিয়ে তো সেই দিনই হয়ে গেছে যেদিন মুন ম্যাডামকে প্রথম দেখেছিলাম। এসব কথা এখন বলিস না, আর সে খুব ভালো মেয়ে, তুই ওকে সুযোগ দে। আমি পারবো না। আমি আশির সাথে প্রতারণা করতে পারবো না। আমার হৃদয়ে শুধু মন। যখন বিয়ের কাবিননামা পাঠ শুরু হলো, আরশি তখন বরের পাশে এসে বসেছেন। তার চোখে তখন স্বপ্ন আর আনন্দ, কিন্তু নাহিদের মন তখন অস্থির। তার মনে হলো সে যদি এখন পালিয়ে না যায় তবে তার জীবনটা পুরোপুরি মিথ্যা হয়ে যাবে। সে কোনোভাবেই অন্য কারোর সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এক মুহূর্তে নাহিদ উঠে দাঁড়ালো। সবাই হতবাক হয়ে গেল। নাহিম খান এগিয়ে এলেন। কি করছিস নাহিদ, বস। কঠিন স্বরে, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আশির সাথে প্রতারণা করতে পারবো না। আমার হৃদয়ে অন্য কেউ আছে। রাগে কাঁপতে কাঁপতে। চুপ কর, তোর এই পাগলামো বন্ধ কর, বস বলছি। কিন্তু নাহিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত দরজার দিকে ছুটল। তার পরনে তখনও বরের জমকালো পোশাক। তার পাগলামো তখন চূড়ান্ত। সে বিয়ে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে এলো। চারিদিকে তখন হুলস্থুল। নাহিম খান চিৎকার করছেন। আরশির পরিবার অপমানিত, কিন্তু নাহিদ তখন মুক্ত। সে শহরের রাস্তায় দৌড়াচ্ছিল। তার মাথায় তখন শুধু মনের চিন্তা। নাহিদ পাগলের মতো দৌড়ে এক জনশূন্য রেল লাইনের কাছে সে থামল। তার বরের বেশ তখন ধুলোয় মাখা। সে হাঁপাচ্ছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত মুক্তি। সে চিৎকার করে উঠল, আমি মুক্ত। আমি কারো নই। আমি শুধু মনের। মন, তুমি কোথায়? সেই রাত থেকে নাহিদ শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলো। সে আর বাড়ি ফিরল না। তার সমস্ত মনোযোগ তখন কেবল মুনকে খোঁজার দিকে। সে প্রতিটি পার্কে যেত যেখানে মুনের শ্বশুরকে দেখেছিল। সে প্রতিটি ব্যাংকের সামনে যেত যেখানে মুনের ব্রাঞ্চ ছিল। নাহিদের বন্ধুরা তাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। নাহিদ তখন বিত্তশালী বাবার সেই সুদর্শন ছেলেটি নয়। সে এক ছিন্ন ভিন্ন প্রেমিক, যার সব কিছু কেড়ে নিয়েছে ক্ষমতা আর অপ্রাপ্ত ভালোবাসা। কখনো তাকে দেখা যেত ফুটপাতে বসে একা একা হাসছে, কখনো বা কাঁদছে। তার হাতে সেই পুরনো ফুল, যা সে মুনের জন্য রেখে আসতো। পথচারীর দিকে তাকিয়ে বলে, দেখেছেন? আমার মনকে দেখেছেন? সে খুব সুন্দর হাসে। সে একজন ব্যাংক অফিসার। তাকে বলবেন আমি তার জন্য অপেক্ষা করছি। আমি জানি সে ফিরে আসবে। শহরের লোক তাকে পাগল বলে এড়িয়ে যেত, কিন্তু তার চোখ দুটি তখনও ছিল জীবন্ত। সেখানে কেবলই ছিল মুনের সেই স্নিগ্ধ মুখ আর ফিরে আসার অপেক্ষা। তার ভালোবাসা তাকে শেষ পর্যন্ত পাগলেই পরিণত করলো। নাহিদের এই পরিণতি ছিল এক নীরব প্রতিজ্ঞা, যা সে মুনের কাছে রেখে এসেছিল। হয় সে মুনকে পাবে, নয়তো সে কারও হবে না। নাহিদ তার ভালোবাসার উন্মাদনায় পাগল হয়ে যখন শহরের রাস্তায় রাস্তায় ঘুরছিল, তখন প্রায় 1 বছর কেটে গেছে। তার বাবা নাহিম খান তাকে শত চেষ্টা করেও খুঁজে পায়নি। তার বন্ধুরা মুনের উপর চরম বিরক্ত, কারণ তারা মনে করত মুনের শীতল প্রত্যাখ্যানই নাহিদকে এই অবস্থায় এনেছে। এদিকে মুন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে নতুন শহরে স্থিত হয়েছেন। দূরত্বের কারণে নাহিম খানের ক্ষমতা আর তাদের স্পর্শ করতে পারেনি। মুন নতুন ব্রাঞ্চে নিজের কাজের মাধ্যমে জীবনের সব শোক আর
যন্ত্রণা ভোলার চেষ্টা করছিলেন। তার জীবন এখন ব্যাংক, শ্বশুর শাশুড়ি আর তন্ময় স্মৃতিতে সীমাবদ্ধ। তিনি নাহিদকে মনে করতেন তার জীবনের এক তিক্ত অধ্যায়, যা তাকে চরম বিপদ এনেছিল। একদিন সন্ধ্যায় মুনের নতুন শহরের একটি পুরনো বইয়ের দোকানে মুন আর তার শাশুড়ি তনয়া খাতুন প্রবেশ করলেন। মুন বই দেখতে ভালোবাসেন, আর তনয়া খাতুন চান মুন একটু কাজের চাপ থেকে মুক্ত থাকুক। দেখ মা, তুই শুধু ব্যাংকের ফাইল দেখছিস, মাঝে মাঝে এমন সুন্দর বই পড়লেও তো মনটা শান্ত হবে। মৃদু হেসে আপনি ঠিক বলেছেন মা। মুন তখন একটি শেলফে রাখা পুরনো উপন্যাসের দিকে এগিয়ে গেলেন। বইটির পাতা উল্টাতে তার চোখ আটকে গেল। বইয়ের ভেতরে শুকনো গোলাপের পাপড়ি, ঠিক সেই ধরনের ফুল যা নাহিদ তাকে প্রতিদিন তার অফিসের গেটে রেখে আসতো। মুনের বুকটা হঠাৎ করে ধুপ করে উঠল। তিনি দ্রুত চারদিকে তাকালেন। দোকানের পরিবেশ শান্ত, কিন্তু তার চোখ ঠিকই তাকে খুঁজে নিল। দোকানের এক কোণে পুরনো একটি চেয়ারে ছেঁড়া কাপড় আর অপরিষ্কার চুলে একজন মানুষ বসে আছে। তার দৃষ্টি শূন্য, হাতে একটি পুরনো ডায়েরি। সেই মানুষটির নাহিদ। মুন যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলে না। নাহিদ খান এত বিত্তশালী ছেলে, আজ রাস্তায় পাগল। মুনের মনে পড়ল তার বিয়ের দিন পালিয়ে যাওয়ার খবর। তার বুকটা ধরফর করে উঠল। তার সমস্ত রাগ বিরক্তি এক মুহূর্তেই করুণায় পরিণত হলো। কি দেখছিস মা? কোনো পুরনো পরিচিতি? মুন কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ধীরে ধীরে নাহিদের দিকে এগিয়ে গেলেন। নাহিদ তখন সেই ডায়েরিতে কিছু লিখছিল আর বিড়বিড় করে কথা বলছিল, ফিসফিস করে। মন, তোমার হাসিটা খুব সুন্দর। আমি জানি তুমি ফিরে আসবে। আমি অপেক্ষা করছি। প্রতিদিন ফুল রাখি তোমার জন্য। কেন নিলে না আমার ভালোবাসা? নাহিদের কথা শুনে মুনের চোখ ভিজে গেল। তার এই পরিণতি, তার জন্যই কি নাহিদের এই অবস্থা? মুনের সেই শীতল দেওয়াল আজ ভেঙে চুরমার হয়ে গেল। আস্তে করে মিস্টার নাহিদ। নাহিদ সাথে সাথেই মাথা তুলল। তার চোখ দুটো যেন মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। সে মুনকে দেখে ডায়েরি ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। তার মুখে তখন শিশুর মতো এক হাসি। মুন ম্যাডাম, আপনি এসেছেন। আমি জানতাম আপনি আসবেন। দেখুন, আমি আপনার জন্য আজও ফুল রেখেছিলাম। নাহিদ তার পকেট থেকে একটি শুকনো গোলাপের পাপড়ি বের করে মুনের দিকে এগিয়ে ধরল। আর সেই দৃষ্টিতে ছিল পাগল করা ভালোবাসা, যা আজও এতটুকু কমেনি। কান্না ধরে রেখে, নাহিদ, তুমি এমন কেন করছো? কেন তুমি তোমার জীবনটা নষ্ট করলে? মুনের হাত ধরে। নষ্ট হয়নি মন, আমার জীবন তো তোমাকে ঘিরেই। আপনি যখন আমাকে প্রত্যাখ্যান করলেন, তখন আমার মনে হলো আপনাকে ছাড়া অন্য কোনো জীবন আমার জন্য মিথ্যা। তাই আমি আমার মিথ্যা জীবন ছেড়ে এখানে এসেছি, আপনার কাছে। তনয়া খাতুন ছুটে এলেন। তিনিও নাহিদকে দেখে হতবাক। তিনি বুঝতে পারলেন এই করুণ পরিণতি তাদের জন্যই। এ কি অবস্থা? আমরা তোমার বাবাকে খবর দিচ্ছি, চিৎকার করো না। না, আমাকে বাবার কাছে দেবেন না। তিনি আমার মনকে তাড়িয়ে দিয়েছেন। আমি শুধু মনের কাছে থাকব। মুনের হৃদয়ের সমস্ত দ্বিধা তখন দূর হলো। সে বুঝতে পারল এই ভালোবাসার কাছে তার অতীতের শোক বা সামাজিক ভয় সবই তুচ্ছ। এই মানুষটির জন্য সে বাঁচতে পারে। দৃঢ় কণ্ঠে, ঠিক আছে নাহিদ, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি আমার সাথেই থাকবে, আমি তোমার পাশে থাকব। মুন নাহিদের হাত ধরলেন। সেই মুহূর্তে 1 বছর পর তাদের ভালোবাসা এক নতুন পথে যাত্রা শুরু করলো। মুনের চোখ থেকে তখন শুধু অনুতাপ নয়, ছিল এক নতুন প্রতিজ্ঞা। নাহিদের এই পাগলামিকে সে তার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবে। সেই বইয়ের দোকানের অপ্রত্যাশিত দেখা হওয়ার পর মুনের জীবনে সবকিছুই পাল্টে গেল। নাহিদের পাগলামো দেখে মুনের হৃদয়ে জমে থাকা সব বরফ গলে গেল। সে বুঝতে পারল নাহিদের এই পরিণতি তার বাবার ক্ষমতা আর মুনের কঠোর প্রত্যাখ্যান দুটোরই ফল। সে স্থির করল এখন নাহিদের পাশে দাঁড়ানোই তার একমাত্র কর্তব্য। তনয়া খাতুন এবং আলিফ সাহেবও নাহিদকে দেখে খুবই কষ্ট পেলেন। তারা নাহিদের এই অবস্থা দেখে আর কোনো বাধা দিলেন না, বরং মুনের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানালেন। না মুন, তুমি ঠিক করেছো। ছেলেটা আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আমরা ওকে একা ফেলে দিতে পারি না। আয় বাবা নাহিদ, আমাদের সাথেই থাকবি। আমরা তোকে সুস্থ করে তুলব। তুই তো আমাদের ছেলের মতোই। নাহিদ তাদের কথা শুনে কোনো প্রতিবাদ করল না। সে তখনও এক ঘোরের মধ্যেই ছিল, কিন্তু মুনের উপস্থিতি তাকে কিছুটা হলেও শান্ত করল। নাহিদকে তখন মুনের নতুন বাড়িতে নিয়ে আসা হলো। নাহিদের অপরিষ্কার পোশাক আর ছেঁড়া চুলে তার পাগলামো ছাপ স্পষ্ট। মুনের যত্ন আর সেবা দিয়ে নাহিদের শুশ্রূষা শুরু হলো। মুনের নতুন বাড়িতে
তন্ময়ের স্মৃতি আর নাহিদের করুণ উপস্থিতি এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো। কিন্তু মুনের ভালোবাসা ছিল শক্তিশালী। নাহিদের হাত ধরে, নাহিদ, তুমি এখন আমার কাছে থাকবে। আমি তোমাকে সেই সব ফুল আর কার্ড দেব যা তুমি আমার জন্য রেখেছিলে। নাহিদ মুনের কথাগুলো শুনতো বটে, কিন্তু তার চোখ তখনও শূন্য। সে কেবলই মুনের উপস্থিতি চাইতো। মুনের স্পর্শে সে শান্ত থাকতো, কিন্তু মুন একটু দূরে গেলে সে অস্থির হয়ে উঠত আতঙ্কে। মন, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে যেও না, আমি আর একা থাকতে পারবো না। তাড়াতাড়ি ফিরে এসে, আমি তোমার পাশেই আছি রাহিদ, কোথাও যাইনি, তুমি শান্ত হও। প্রতিদিন সকালে মুন অফিস যাওয়ার আগে নাহিদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাকে খাইয়ে দিতেন। আলিফ সাহেব আর তনয়া খাতুনও নিজেদের ছেলের মতো নাহিদকে দেখতেন। তনয়া খাতুন নিজের হাতে নাহিদের জন্য খাবার রান্না করতেন। আলিফ সাহেব তাকে পার্কে নিয়ে যেতেন, কথা বলার চেষ্টা করতেন। বাবা নাহিদ, তোমার কি খিদে পেয়েছে? এই নাও তোমার প্রিয় খাবার। বাবা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি। তুমি আবার সুস্থ হয়ে উঠবে বাবা। নাহিদ তখনও মাঝে মাঝে আপন মনে হাসত আর মনে সেই পুরনো কার্ডগুলো দেখত। তার হাতে সবসময় একটি শুকনো গোলাপের পাপড়ি থাকতো। শুকনো পাপড়ি দেখে, এটা মন ম্যাডামের হাসি, খুব সুন্দর। ধীরে ধীরে এই ভালোবাসার শুশ্রূষা নাহিদের অবস্থার উন্নতি হতে শুরু করলো। সে মুনের সাথে স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করত, তবে তার মন থেকে মুনের প্রত্যাখ্যানের ভয়টা তখনও যায়নি। মন, তুমি কি আমাকে ঘৃণা করো? আমার বাবার জন্য তুমি কষ্ট পেয়েছো? আমি তোমাকে ঘৃণা করি না নাহিদ, আমি তোমাকে ভালোবাসি। তোমার পাগলামো দেখে আমি বুঝতে পেরেছি তোমার প্রেম কতটা খাঁটি। তোমার বাবার ভয়ে আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম, কিন্তু আমার হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা মুছতে পারিনি। মুনের এই অকপট স্বীকারোক্তি নাহিদের মনে এক গভীর শান্তি এনে দিল। সে মুনের হাত ধরে বলল, আমি আবার সুস্থ হব মন, শুধু তোমার জন্য। আমরা আবার নতুন করে শুরু করব। তুমি আর তোমার পরিবার, তোমরা আমাকে বিশ্বাস করো। মুনের চোখে তখন আনন্দাশ্রু। সে জানত নাহিদের সুস্থ হওয়া সহজ নয়, কিন্তু তাদের ভালোবাসা এই কঠিন পথ পার করে দেবে। তনয়া খাতুন দূর থেকে তাদের দেখছিলেন। তিনি তখন উপলব্ধি করলেন, তন্ময় চলে গেলেও বিধবা মনকে ভালোবাসার আলোয় মুড়িয়ে রাখার জন্য বিধাতা যেন নাহিদকে তার জীবনে পাঠিয়েছেন। এই নতুন পরিবার, এই নতুন ভালোবাসা তাদের জীবনে এক নতুন বসন্তের সূচনা করল। দিন সপ্তাহ পেরিয়ে মাস করালো। মুনের অবিচল যত্ন, আলিফ সাহেব ও তনয়া খাতুনের স্নেহ এবং ভালোবাসার নিরন্তর শুশ্রূষা সব মিলে নাহিদের মনে নতুন করে বাঁচার প্রেরণা জাগালো। মুনের উপস্থিতি ছিল নাহিদের কাছে সবচেয়ে বড় ওষুধ। সে বুঝতে পারল তার প্রিয় মানুষটি তাকে কোনোদিন ছেড়ে যাবে না। এই বিশ্বাস তার হারানো মানসিক শান্তি ফিরিয়ে আনলো। এক সকালে নাহিদ ঘুম থেকে উঠে বসল। তার চোখে সেই শূন্যতা ছিল না, ছিল এক স্নিগ্ধ হাসি। মুনের দিকে তাকিয়ে সে হাসল। সেই হাসিটা ছিল সেই প্রথম দিনের মুনের কাছে ফুল রাখার সময়ের হাসি। মন, আমার আর পাগলামো হচ্ছে না। আমার মনটা এখন খুব শান্ত। মুনের চোখে তখন আনন্দাশ্রু। এই দিনটার জন্যই সে এতগুলো দিন অপেক্ষা করেছিল। আবেগে নাহিদকে জড়িয়ে ধরে, আমি জানতাম নাহিদ, আমি জানতাম তুমি ফিরে আসবে। তোমার ভালোবাসা আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, তাই না? আমি বাবার ভয়ে আর তোমার প্রত্যাখ্যানের কষ্টে পাগল হয়ে গিয়েছিলাম। এখন সব ভুলে যাও, তুমি আমাদের কাছে ফিরে এসেছো, এটাই সবচেয়ে বড় কথা। নাহিদের মানসিক অবস্থার উন্নতি দেখে আলিফ সাহেব এবং তনয়া খাতুনও স্বস্তি পেলেন। নাহিদ এখন স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে পারত। মুনের কাজের গল্প শুনত। তারুণ্যের সেই চঞ্চলতা আবার ধীরে ধীরে ফিরে আসছিল তার মধ্যে। তুমি সত্যিই আমাদের জীবনে আলো এনেছো মামুন। তোমার ভালোবাসা আজ আমাদের নাহিদকে সুস্থ করে তুললো। এখন থেকে বাবা তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের নতুন জীবন শুরু হবে। আঙ্কেল, আন্টি, আপনারা আমাকে যে ভালোবাসা আর যত্ন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা আমার নতুন বাবা মা। মুনের জীবনে তখন আর কোনো দ্বিধা রইল না। সে অনুভব করল তন্ময় স্মৃতি তাকে শান্তি দিল, নাহিদের প্রেম তাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। তার বিধবা জীবনের শূন্যতা পূরণ করেছে নাহিদের বিশুদ্ধ ভালোবাসা। একদিন বিকেলে মুন এবং নাহিদ পার্কে হাঁটছিল। এটাই ছিল তাদের প্রথম স্বাভাবিক ডেটিং। মন, তোমার মনে আছে প্রথম দিন আমি তোমাকে বলেছিলাম তোমার বিষাদটা আমাকে কষ্ট দিচ্ছে? মনে আছে, তুমি আমাকে সেই দিন রাগিয়ে দিয়েছিলে, কিন্তু তোমার পাগলামোই আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। আমি জানি আমার পাগলামো
তোমার আর তোমার পরিবারের জন্য অনেক বিপদ ডেকে এনেছিল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবা নাহিদের হাত ধরে তোমার বাবার কথা ভুলে যাও নাহিদ। তুমি আমার জন্য যে কষ্ট সহ্য করেছো তাতে তোমার সব ভুল ঢেকে গেছে। এখন আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু। আমি জানি আমাদের পথটা এখনো সহজ নয়। তোমার বয়স, তোমার অতীত, সমাজের চোখ আমাদের দিকে থাকবে। আমি আর কিছু পরোয়া করি না নাহিদ। এখন তুমি আমার পাশে, আমার কাছে তুমি কেবলই সেই তরুণ যে আমাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ে ভালোবাসতে শিখিয়েছে। তুমি আমার কাছে সেই জুনিয়র নও, তুমি আমার সঙ্গী। নাহিদ মুনের হাত শক্ত করে ধরল। তাদের চোখে তখন আর কোনো ভয় ছিল না, ছিল কেবল পরস্পরের প্রতি গভীর বিশ্বাস। নাহিদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার বাবা নাহিম খান এই খবর জানতে পারলেন, কিন্তু মুনের এই নতুন শহরের ঠিকানা বা তাদের জীবন নিয়ে তার কোনো হস্তক্ষেপ করলেন না। তিনি বুঝলেন ভালোবাসা আর বিশুদ্ধ প্রেমের কাছে তার ক্ষমতা হয়তো সত্যিই তুচ্ছ। তাদের প্রেমের গল্পটা ছিল অদ্ভুত। এক ব্যাংকের সিনিয়র বিধবা অফিসারের সাথে এক তরুণের অপ্রচলিত প্রেম, কিন্তু তাদের প্রেম প্রমাণ করলো ভালোবাসা কোনো নিয়ম মানে না, শুধু হৃদয় দিয়ে হৃদয়কে চেনে। তাদের নতুন জীবন শুরু হলো, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর তনয়া আলিফ সাহেবের আশীর্বাদ ছিল তাদের পথ চলার পাথেও। নাহিদের সম্পূর্ণ সুস্থতা মুনের জীবনে এনেছিল চরম শান্তি। তাদের সম্পর্ক ছিল এখন আরও পরিণত, আরও গভীর। আলিফ সাহেব আর তনয়া খাতুনও চাইতেন তাদের নতুন করে পাওয়া এই ছেলেটি আর তাদের মেয়ে মুনের দ্রুত বিয়ে হোক। কিন্তু নাহিদ যখন মুনকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিল, মুনের মনে আবার পুরনো দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠল। একদিন সন্ধ্যায় বাড়ির ছাদের উপর তারা দুজন বসেছিল। আকাশে তখন ভরা তারা। নাহিদ মুনের হাত ধরে তাকে বিয়ের প্রস্তাব দিল। মন, আমরা দুজনই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছ। এখন আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আমাকে বিয়ে করো মন। নাহিদের কণ্ঠে ছিল আবেগ আর গভীর ভালোবাসা, কিন্তু মুন কোনো উত্তর দিতে পারলেন না। তার চোখ তখন ঝাপসা। নাহিদ, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার জন্যই আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। কিন্তু কি মন, তুমি এখনো তোমার অতীত নিয়ে ভাবছো? আমার অতীতটা শুধু তন্ময় নয়, আমার অতীতটা আমার শপথ। আমি কিভাবে তাকে ভুলে অন্য কারো স্ত্রী হব? আমি একজন বিধবা নাহিদ। তুমি আমার চেয়ে অনেক ছোট। সমাজ কি বলবে? তোমার ভবিষ্যৎ নষ্ট হবে। তোমার বয়স বা বিধবা পরিচয় আমার কাছে কোনো বাধা নয় মন। আর সমাজের কথা আমি পরোয়া করি না। আমার ভবিষ্যৎ তুমি আমার সব। মুন মাথা নামিয়ে নিলেন। তার হৃদয়ের এক কোণে তীব্র ভয় আর অপরাধবোধ কাজ করছিল। তিনি নাহিদকে ভালোবাসেন, কিন্তু তন্ময়ের স্মৃতি তাকে শক্ত করে ধরে রেখেছিল। সেই রাতে মুন ঘরে একা। তিনি তন্ময়ের ছবির সামনে এসে দাঁড়ালেন। তার হাতে সেই শুকনো গোলাপের পাপড়ি যা নাহিদ তাকে প্রথম দিয়েছিল। মুনের চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছিল। ফিসফিস করে, তুমি কি চাও তন্ময় নাহিদ আমাকে বিয়ে করতে চায়? আমি কি করব? আমার মন তাকে চায়, কিন্তু আমার বিবেক তোমাকে ছেড়ে অন্য কারোর হতে দিতে চাইছে না। মুনের কল্পনাতে তন্ময় আবার ছবির ফ্রেম ছেড়ে বেরিয়ে এলেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু গভীর স্নেহ। মুন, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি বারবার বলেছি আমি চাই তুমি সুখী হও। তোমার জীবনে তো আলো এসেছে, কেন তুমি সে আলো থেকে দূরে সরে যাচ্ছ? আমি তোমাকে প্রতারণা করতে পারবো না তন্ময়। আমাদের ভালোবাসার সেই স্মৃতি, সেই শপথ। আমার আর তোমার ভালোবাসার শপথ কখনোই মিথ্যা হবে না মুন। আমি সব সময় তোমার হৃদয়ে থাকবো, কিন্তু নাহিদকে তুমি ফিরিয়ে দিও না। সে তোমার জন্য পাগল হয়ে গিয়েছিল। তার ভালোবাসা খাঁটি। সে তোমাকে আমার চেয়েও বেশি নিরাপত্তা দেবে। কান্না ভেজা কণ্ঠে, তুমি কি সত্যিই চাও আমি তাকে বিয়ে করি? হ্যাঁ, আমি চাই মুন। তুমি যদি সুখী হও তবে আমার আত্মা শান্তি পাবে। তুমি আর দেরি করো না, জীবনকে তার প্রাপ্য সুযোগ দাও। নাহিদকে তোমার জীবনসঙ্গিনী করো মুন। তন্ময়ের কাল্পনিক এই আশ্বাস মুনের হৃদয়ের সব দ্বিধা দূর করে দিল। তার মনে হলো তন্ময় যেন নিজের হাতে তাকে নাহিদের কাছে সঁপে দিচ্ছেন। তার মনে আর কোনো অপরাধবোধ রইল না। পরদিন সকালে মুন সরাসরি নাহিদের কাছে গেলেন। নাহিদ তখন ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। নাহিদ, আমি রাজি। অবাক হয়ে, রাজি? কিসের জন্য মন? তোমার প্রস্তাবে রাজি। আমি তোমাকে বিয়ে করতে রাজি। নাহিদ সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে মুনকে জড়িয়ে ধরল। তার চোখে তখন আনন্দাশ্রু। আমি জানতাম মন, আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি আমার জীবনের সব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব মানব। আমাদের বিয়ে হবে সাধারণভাবে, কোনো জাঁকজমক নয়। আর আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন নয়। মুনের হাত ধরে, আমি তোমার সব শর্ত মানি মন। আমার কাছে
তুমি আমার একমাত্র সত্য। আলিফ সাহেব আর তনয়া খাতুন এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তাদের মেয়ের জীবনে আবার আলো ফিরল। নাহিদের ভালোবাসা অবশেষে তার জয়গান গাইল। মুন্নের হৃদয়ে সেই কঠিন দেওয়াল, যা তন্ময় স্মৃতি আর সামাজিক ভয় দিয়ে তৈরি হয়েছিল, তার শেষ পর্যন্ত নাহিদের বিশুদ্ধ প্রেম আর তন্ময়ের আশীর্বাদে ভেঙে চুরমার হয়ে গেল। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। মুনের সম্মতি পাওয়ার পর নাহিদের জীবনে নতুন প্রাণ এলো। তাদের আর দেরি করার কারণ ছিল না। মুন চেয়েছিলেন তাদের বিয়ে হোক অনাম্বরভাবে, যেখানে কোনো সামাজিক জাঁকজমক থাকবে না, থাকবে কেবল হৃদয়ের পবিত্র বন্ধন। নাহিদ তার সমস্ত শর্ত মেনে নিল। একদিন সকালে তাদের নতুন শহরের স্থানীয় একটি রেজিস্ট্রি অফিসে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। সাক্ষী হিসেবে ছিলেন আলিফ সাহেব, তনয়া খাতুন এবং নাহিদের দুই বিশ্বস্ত বন্ধু দীপু ও ফাইম। নাহিদের বাবার কোনো প্রভাব যাতে তাদের জীবনে না পড়ে, সেজন্য নাহিম খানকে এই বিয়ের কথা জানানো হলো না। রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করার পর নাহিদ আবেগে মুনকে জড়িয়ে ধরল। মুনের চোখে তখন আনন্দাশ্রু। এখন থেকে তুমি শুধু আমার, কোনো প্রত্যাখ্যান নয়, কোনো দূরত্ব নয়। নাহিদের কপালে আলতো চুমু দিয়ে হ্যাঁ নাহিদ, তোমার পাগলামো অবশেষে সার্থক হলো। আলিফ সাহেব এবং তনয়া খাতুন তাদের দুজনকে আশীর্বাদ করলেন। তনয়া খাতুন তখন মুনের হাত ধরে বললেন, মা, আজ আমার মনে হচ্ছে আমার তন্ময় তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সুখী হও মা। বাবা নাহিদ, আজ থেকে এই মেয়েটির সব দায়িত্ব তোমার। ওর সবটুকু ভালো রাখার দায়িত্ব হচ্ছে তোমার। আমি কথা দিচ্ছি আঙ্কেল, আমি আমার স্ত্রীকে জীবনের সব সুখ দেব। তাদের বিয়ের পর এক নতুন রোমান্টিক সংসার শুরু হলো। মুনের ব্যাংক কর্মকর্তার জীবন আর নাহিদের তারুণ্যের উচ্ছ্বাস দুটি মিলে তাদের ছোট্ট ফ্ল্যাটটি ভরে উঠল ভালোবাসায়। তাদের বয়সের পার্থক্য বা সামাজিক চোখরাঙানি কোনো কিছুই আর তাদের জীবনে প্রভাব ফেল না। সকালে মুন যখন অফিসের জন্য তৈরি হতেন, নাহিদ তখন তার জন্য চা বানিয়ে দিত। নাহিদ এখনও কোনো চাকরি পায়নি বটে, কিন্তু সে তখন মনোযোগ দিয়ে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মুনের অনুপ্রেরণা ছিল তার সবচেয়ে বড় শক্তি। রান্নাঘরে গিয়ে, বাহ, আমার জুনিয়র হাজব্যান্ড কফি তৈরি। আমি তোমার অফিসের জন্য দেরি করে দিচ্ছি। তোমার জন্য কফি তৈরি করতে আমার কোনো ক্লান্তি নেই। আমার সিনিয়র ওয়াইফ, তুমি যাও, নিশ্চিন্তে অফিস করো। আমি আজ চাকরির পরীক্ষার জন্য পড়ব। তাদের দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত ছিল শ্রদ্ধা এবং অটুট বিশ্বাস। রাতে যখন তারা বিছানায় শুতেন, মুন তখন তার সারাদিনের কাজের গল্প বলতেন, আর নাহিদ তার স্বপ্নের কথা। মন, তোমার কোলে মাথা রেখে শুলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় তুমি আমার জীবনে এক বিরাট আশীর্বাদ। আর তোমার স্পর্শে আমার জীবনের সবচেয়ে শূন্যতা পূরণ হয়ে যায় নাহিদ। তুমি আমাকে আবার হাসতে শিখিয়েছ। তার ভালোবাসা ছিল নিবিড়, গভীর এবং শারীরিক চাহিদার ঊর্ধ্বে। মুন, যিনি একসময় তার স্বামীকে হারানোর শোকে অন্য কোনো পুরুষের স্পর্শ সহ্য করতে পারতেন না, তিনি আজ নাহিদের প্রেমের উষ্ণতায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন। তাদের মিলন ছিল দুটি আত্মার, যা তাদের অতীতের সব শোক মুছে দিয়ে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাতো। তাদের সম্পর্ক ছিল অন্যদের জন্য এক নীরব উদাহরণ। তাদের দেখা দেখি সমাজের অনেক মানুষ বুঝতে শুরু করলো, ভালোবাসা কোনো বয়স বা বিধিনিষেধের তোয়াক্কা করে না। মুন আর নাহিদের রোমান্টিক সংসার প্রমাণ করলো, সত্যিকারের প্রেম সব বাধা অতিক্রম করে জীবনের এক নতুন পথ তৈরি করতে পারে।